এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে, which is not right। করি সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস, সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। আমি প্রথম দিনই বলছিলাম, 8 তারিখে বলছি যে এই টিম দেখে, এই টিম দেখার পর 8 তারিখে হয়েছে, 9 তারিখে আমি কন্টেন্ট করেছিলাম যে পিকনিক করতে আসেন নাই, দেশ চালাইতে আসছেন। আমার ধারণা ওনারা পিকনিক করার যোগ্য না, পিকনিক করতে গেলে আলো বাজাই দিব, দেখবেন 3 জন খাইছে আর 2 জন খায় নাই। আমি যখন প্রথম দেখলাম এই যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করছে, আমি এরকম আনহ্যাপি হয়েছি, আমার কাছে এটা মাজা ভাঙা একটি মনে হয়েছিল। এখন যদি এই টিম ভালো করে, আমার যে খুশি আর কেউ হবে না। এবং এটা আমি শুরুর দিনই বলেছি, যেদিন এটা টিমটা যেদিন শপথ নেন ওই দিন আমি নিউজ 24 বলেছিলাম, আমি ওই শপথ দিচ্ছে তখন মন্তব্য চাচ্ছে, আমি বলছি এই টিম আমার পছন্দ হয় না, এই টিম আমার কাছে মনে হয় না এরা খুব ভালো করবে। কয়েকজন সমন্বয়কের কথাই একটা গভর্নমেন্ট হয়ে যাবে? কেউ কেউ বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে, কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। কি বলবো বুঝে উঠতে পারতেছি না। দেশের বর্তমান অস্থিরতা এবং অরাজকতা বেড়ে চলেছে, কোনোভাবেই থামছে না। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না? একের পর এক নানা ধরনের বিতর্কিত ঘটনা ঘটে যাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এই সমস্ত ঘটনা সামাল দিতে ব্যর্থ রীতিমতো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বা উপদেষ্টারা কোনোভাবেই সামলাতে পারছে না দেশ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, নানাবিধ মানুষ নানাভাবে সমালোচনা করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন এই সরকারকে। অন্তর্বর্তীকালীন এই সরকারকে নিয়ে কি বলল আন্দালিব রহমান পার্থ সহ ভিপি নুরুল হক নূর সহ আরও কয়েকজন বিশিষ্ট জনেরা, আমরা সেটা শুনবো, তারপরে কথা বলবো। কঠোরভাবে সমালোচনা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্দালিব রহমান পার্থ এবং ভিপি নূর। তিনি বলছেন যে যদি দেশ চালাতে না পারেন, দেশ চালাতে যদি আপনারা ব্যর্থ হন তাহলে ক্ষমতা ছেড়ে দিন। আপনারা দেশ চালাতে পারছেন না তাহলে ক্ষমতায় আছেন কেন? দেশ চালাতে না পারলে আপনারা ক্ষমতা ছাড়েন, অন্য মানুষ ক্ষমতা নেবে। তাই বলে যে দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাবেন, ধাবিত করবেন, এই জন্য তো আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হয় নাই, আপনাদেরকে ক্ষমতা চেয়ারে বসানো হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর সমালোচনা করে আন্দালিব পার্থ, ভিপি নুরুল হক নূর সহ আরও কয়েকজন ব্যক্তি কি বলল আমরা সেটা দেখব, তারপরে কথা বলবো। কিছু না করলে উপদেষ্টা হয়েছেন কেন এমনও মন্তব্য, কিছু না পারলে উপদেষ্টা হওয়ার দরকার কি? প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, এমন মন্তব্য করেছে আন্দালিব পার্থ, ভিপি নূর সহ আরও অন্যান্য ব্যক্তিরা। চলুন কথা না বাড়িয়ে কঠোর সমালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কি বলা হলো তারপরে সেটা দেখি, তারপরে কথা বলি। বাংলাদেশের জন্য আনফরচুনেট, আওয়ামী লীগের মতো একটা দলের জন্য আনফরচুনেট, এত বড় একটা রাজনৈতিক দল, আমরা এই পতন থেকে কি লাভটা হলো এই সরকারের, মানে যে সরকারটা চলে গেল, এত বড় একটা রাজনৈতিক দল। আমি সবসময় বলি এখান থেকে আমাদের শেখার আছে যে আল্লাহর এই জমিনে অহংকারের সাথে হাঁটার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমরা মাটি ভেদ করে যেতে পারবো না, আকাশ ছিদ্র করে উপরে উঠতে পারবো না। এবং আমি মনে করি অনলি অ্যারোগেন্স অ্যান্ড ইগো, এই দুটো জিনিসই। আমার ভাইরা কথা বললেন যে এখানে এমন সব লোকের নাম আসলো, এক সময় এদের নাম কেউ বলতো না, তারেক সিদ্দিকী সাহেব এবং আপনার জিয়া সাহেব। এবং আপনি যদি দেখেন এদের যে অত্যাচার বা যা কিছু, সবকিছুর মোটো বা যে ডিজিএফআই ধরে নিয়ে যাওয়া, অত্যাচার করা, এই যে আমার ভাইদের কথা বলা, মোটো কিন্তু একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখা। সো যতই আপনি থিওরি দেন, আমি একটা বেসিক থিওরিতে যাই, আপনি রাষ্ট্র সংস্কার বলে যা বলেন, মানুষটা ভালো হতে হবে, ভালো মানুষের রাজনীতিতে আসতে হবে। আপনি খারাপ মানুষ আনেন, আপনি যেই সংস্কারই করেন, উই উইল করাপ্ট দ্য সিস্টেম যদি খারাপ হয়। আর যদি ভালো মানুষ হয়, আপনি যতই খারাপ দেন, আপনি দেখবেন তার মধ্যে থেকেও উনি ভালো কিছু বেরোয় আসবে। সো এই ভালো মানুষ আসার সুযোগ করে দিতে হবে, এবং ইটস এ ভেরি বিগ জার্নি এই ভালো মানুষকে খুঁজে বের করা বা তাদেরকে ওই জায়গায় আনা। বাট এটার জন্য আমি মনে করি যে এটা শুধুমাত্র আল্লাহ যদি চায়, আমাদের কর্মকাণ্ডে যদি এমন কিছু হয়, তাহলে সেখান থেকে ওই ভালো মানুষটা এখানে আসবে, যাতে করে আমরা ভালো থাকবো। এছাড়া আমরা অনেক কিছু করতে পারি।
হ্যাঁ করে কিছু সময়ের জন্য ইভেন ইংল্যান্ডের মতো জায়গাতেও কিন্তু মার্গারেট থ্যাচার বিকেম অ্যান আয়রন লেডি and she successfully corrupted the system. পুরো সিস্টেমটাই কিন্তু উনি থ্যাচার গভর্নমেন্ট যেটা হয়ে গেছে। তো আমি তাই বললাম, আমি সেই জিনিসটাকে সেভাবেই দেখি যে আমাদের আসলে এখন কোয়েস্টটা থাকা উচিত ভালো মানুষদেরকে অ্যাকোমোডেট করার জন্য, ভবিষ্যতে রাজনীতিতে আসার জন্য তারা কিভাবে, কারণ একটা দেশে যদি 20 বছর ম্যাট্রিক পাস না করে আপনি অটোমেটিকলি ডক্টর ইঞ্জিনিয়ার পাবেন না। গত 20 বছরে 30 বছরে ভালো মানুষরা রাজনীতিতে আসতে চায় না, যে কোনো কারণেই হোক। আপনি বলতে পারেন রাজনীতি খারাপ ছিল, বা এই কারণও ছিল যে আমরা অনেক সেলফিশ হয়ে গেছিলাম। আমাদের হিরো, যেটা একটু আগে বলছিলাম যে একসময় হিরো ছিল আপনার সরওয়ার্দী সাহেব, শেরে বাংলা গফুল্লাহ, বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান বা ভাসানী সাহেব। এখন হিরো আমাদের পরিবর্তন হয়েছে, রাজনীতিবিদ আর নো মোর হিরোজ। যেই কারণে রাজনীতি করতে চাইলেও কেউ হয়তো আবুল হোসেন হতে চেয়েছে, কেউ হয়তো দরবেশ হতে চেয়েছে, বাট রাজনীতি দেশের জন্য করবে ওই চিন্তা থেকে মানুষ অনেক দূরে সরে গেছে। এই কারণে রাজনীতিবিদ আসে নাই। আর রাজনীতিবিদ যেহেতু আসে নাই, সেহেতু আপনি ইফ ইউ হ্যাভ আ ব্যাড কুক ইউল হ্যাভ ব্যাড ফুড। আপনার যদি খারাপ বাবুর্চি থাকে, আপনি পৃথিবীর সবচেয়ে ভালো উপকরণ নিয়ে এসেও আপনি ভালো রান্না পাবেন না। সিম্পল। সো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং সামাজিক অবক্ষয় যখন হয় তখন সব জায়গাতে হয়। আমি অনেক দেখলাম যে আমি একটু পজিটিভ চিন্তা করি। আমি শিওর দুঃখ থেকে জিল্লুর ভাই বা আমার অন্যান্য ভাইরা বলেছেন সাংবাদিকতা নিয়ে, বা যাই বলেন, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গত 15 বছরে যা জানতে পেরেছি সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি, অন্যভাবে কিন্তু পারিনি। এই কাটসাট করে যেভাবেই হোক, ভয় ভীতি দালালি যাই হোক, কিন্তু 12টা পর্যন্ত সংবাদ দিয়ে তারপর হয়তো দালালি করেছে, কিন্তু আমরা পেয়েছি। হয়তো এখন জিল্লুর ভাই বলেন বা অন্যরা বলেন, আমরা যদি ওই স্ট্যান্ডার্ড ক্রিয়েট করতে যাই, অফকোর্স নট এভরিওয়ান ইজ সেম। যেই কারণে জিল্লুর ভাই বা রোমিও ভাই সবাই তো আর একরকম হয় না, বাট আই এম শিওর আরো ভালো হওয়া চাই। বাট এগেইন কারেক্টলি সেইড, এক একটা বড় বড় কোম্পানির এক একটা প্রজেক্ট হলো এইসব টেলিভিশন কোম্পানি বা পত্রিকা কোম্পানি, যেটা তারা নিজেদের ঘুষের রেট কমানোর জন্য অনেকে বানিয়েছে, অনেকে ব্ল্যাকমেল করানোর জন্য অনেকে বানিয়েছে, অনেকে গ্যাস লাইন কেটে দিবে, ভিএটি কেটে দিবে, এটা বাড়িয়ে দিবে, এআইটি বাড়িয়ে দিবে, তাদেরও অনেক কিছু আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিজনেসম্যান উইল থিঙ্ক অ্যাবাউট মানি। এবং আমরা এবারও দেখেছি যে বিজনেসম্যানদের যখন আপনার এই সরকার 2024-এ দামি নির্বাচন করার পর থেকে গেল, বাংলাদেশের অনেক প্রতিষ্ঠিত বড় বড় ব্যবসায়ীদেরকে দেখেছি যে তারা যখন এই বুঝে গেল যে আর হয়তো কোনোদিন ক্ষমতা থেকে যাবে না, 2041 বা প্রধানমন্ত্রী তো যাবেই না, প্রধানমন্ত্রী দেখা যাবে যে 90 বছরের পরে আইসিইউ থেকে আরো 10 বছর থাকবে, হ্যাঁ ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু তারপরও কে আসবে তারা ঠিক করা আরম্ভ করে দিল, এরপরে আসবেন, এবং প্রধানমন্ত্রীর কোনো অল্টারনেট নাই। তখন কিন্তু আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের দেখেছি যে কিভাবে তারা আউট অফ দ্য বক্স যে প্রধানমন্ত্রীকে মা ডাকছে, বা যেটাকে আমরা বলি চাটুকারিতা করছে, এবং কিভাবে নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা হয়তো সেটার কথাই চিন্তা করেছেন। তো আমি কাউকে ছোট করার কথা বলছি না, আমি ইমান হালকার কথা বলছি আর কি। অনেকে হয়তো মনে করেছে যে আমরাই সব প্ল্যান করে ফেলবো, আর উপরে কেউ নাই, আর কোনো কিছু হবে না। তো সেখান থেকেই হয়তো এটা। এখন বাস্তবতা নিয়ে অল্প একটু কথা বলি, অনেক কথা হয়েছে। দেখুন, আমি জেল থেকে বের হওয়ার পরে 5 তারিখের পরে আমি একটা মাত্র শোতে গিয়েছিলাম। আমি এরপর 1.5 মাস কোনো শোতে যাইনি। আজকে 1.5 মাস আমি যাই না, বিকজ আমি পার্সোনালি বিলিভ করি, এবং প্রথম থেকেই বলি আমি যে এই সরকারকে আমাদের সুযোগ দেওয়া দরকার। এই সরকার আসছে, এই কারণে আমি বিং আ পলিটিশিয়ান, আমি আমার জায়গা থেকে জানি কোনো রং মেসেজ না যায়, এই কারণে আমি কথা বলা থেকে বিরত থাকি। কারণ আমি কথা বললে তো আমি যেটা ফিল করি সেটাই আমার বলতে হবে। আজকে আমার কিছু বলতে হবে, যেহেতু জিল্লুর ভাই আমাকে ইনভাইট করেছেন। আর আরেকটা ব্যাপার হলো যে আমি শ্রদ্ধা রেখে বলছি যে আমি এই সরকারে আশা করবো, যেটা মাসুদ কামাল ভাইয়ের মুখ শুনে বলি, যে ওনারা যাতে এটাকে পজিটিভলি নেয় আমরা যে কথাগুলি বলছি। প্রথম কথা হলো, আমি যেটা করি, সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না। এই সরকার প্রথম যে জিনিসটা ভুল করেছে, যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে, which is not right. এটা 15 বছর 17 বছরের মানুষের ক্ষোভ। প্রত্যেকটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্টেড। কেউ ডিম খেতে হয়েছে আপনার বেশি দামে, কেউ মাছের চেহারা দেখে নাই, তেলাপিয়া মাছ খেতে হয়েছে, কেউ চাকরি হারিয়েছে, কেউ পত্রিকা খুলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার, কেউ হয়তো গুম হয়েছে, কারো আত্মীয় স্বজন গুম হয়েছে, কেউ হয়তো ভোট দিতে পারে নাই, কেউ হয়তো হাজারো প্রবলেমস। এই কারণে এবং বিভিন্ন ভাবে যখনই মিশুক মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে এবং যত নিরাপদ সড়ক বলেন যা যা হয়েছে, সরকার খুব সুন্দর করে আন্দোলনগুলিকে আলাদা আলাদা ভাবে ডিল করেছে। এই একটা আন্দোলন যেখানে আমরা সবাই এক হয়ে যেতে পেরেছি।
কোনো না কোনো কারণে আমরা একটা থ্রেড, একটা সুতোর মধ্যে, যেহেতু ছাত্ররা এটাও কোটা থেকে আরম্ভ করেছিল, তার একটা পার্টিকুলার একটা কারণে, আপনারা সবাই জানেন এটা। এবং তারপরে কিন্তু যখন রক্তের বন্যা বয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ হলো এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে গেলাম। এবং যখন সরকারটা, শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরেই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা ওনাদের বা এক স্বৈরাচার যে আরেক স্বৈরাচার আসবে কিনা বা এই ধরনের কথাবার্তা আরম্ভ হচ্ছিল, স্বভাবতই একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল সাধারণ মানুষের মাঝখানে। আমার বোন একটু আগে বললো, আমার এক বোন ওখানে বলে গেল যে কেন যারা আন্দোলন করছিল তাদের গ্রাম অঞ্চলে অনেকে তাদেরকে ধমক দিচ্ছে বা তাদেরকে সিকিউরিটি হচ্ছে। এইটাই রিজন সিকিউরিটিটা হওয়ার। বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই আর অর্গানাইজড পলিটিক্যাল পার্টিজ। আমাদের মাইন্ডসেট গ্রামের মাইন্ডসেট এক না। আপনি ভোলাতে যে আমার বাড়ির সামনে আমাকে গালি দিতে পারবেন না, এটা রাইট অর রং অন্য কথা, বাট ইটস নট দ্য কালচার। কালচার অ্যান্ড ডেমোক্রেসি যখন বাধে, কালচার প্রিভেইলস। আই এম নট গেটিং দ্য আর্গুমেন্ট এটা রাইট অর এটা রং। আপনি বাংলাদেশের কালচারে খালেদা জিয়া বা শেখ হাসিনা আমার বাড়ির সামনে যে আমাকে গালি দিতে পারবেন না, আমার দারোয়ান এসে আপনাকে মারবে বা ধমক দেবে বা লাঠি দিয়ে মারি দেবে, এটাই কালচার। আমরা এখানে যেটা করি আর গ্রাম অঞ্চলে যেটা হয় বা আমাদের যেখানে আমরা ডিপলি রুটেড, সেখানে হয় না, সেটা হবে না। ওই কথাগুলি বলার কারণে একটা বিরাট বৈষম্য বা একটা বিরাট গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছে। আমরা পলিটিক্যাল পার্টিরা কিন্তু ধৈর্যের সাথে এটাতে আছি। আমরা বলেছি নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, আপনারা কাজ করেন, সংস্কার করেন আপনারা, আমরা আপনাদের পাশে থাকতেছি। আমরা কিন্তু বলি নাই, বিএনপিও খুব ম্যাচুরিটি করছে, আমরাও করেছি। আমরাও বলি, আমরা যারা ছোট বিএনপির সাথে আমরাও স্মল স্টেক হোল্ডার্স। আমারও 3টা ছেলে মারা গিয়েছে এই আন্দোলনের সময়। হ্যাঁ, বিএনপির 400-450 জামাতের মালিক আরো অনেকে মারা গেছে। আমি সেটা বলছি, সেখানে একটা টেকনিক্যাল ভুল কাজ। আই উইল নট গো ইনটু দ্য ডিটেলস অফ দ্য ফরমেশন অফ দ্য ক্যাবিনেট, ছাত্ররা এসেছে বা কারা এসেছে, বাট আমি এটা ইউনুস সাহেবকে বলছি, আমার সাথে যখন দেখা হয়েছে, এনাদের মানুষের সাথে কানেক্টিভিটি নাই, একদমই নাই। They may be very capable, তা ওনাদের নিজস্ব জায়গাতে they may be very capable, they have requisite expertise, তারা হয়তো নিশ্চয়ই ভালো কেউ হবে, বাট মানুষ ওনাদেরকে চিনে না। বাংলাদেশের মানুষ চিনতে চায়, ফেল করলে গালি দিতে চায়, ভালো করলে প্রশংসা করতে চায়। এখানে কেউ চিনে না। রিজওয়ান আপা থাকলে ভালো হতো, পলিথিন সরাইতে সরকার আসে নাই। টেবিলের উপরে জব থাকবে না প্লাস্টিকের মগ থাকবে, এটা কোনো বিবেচ্য বিষয় না। এটার জন্য এটা কোনো পরিবর্তন না। কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না, পুলিশের লোগো চেঞ্জ হবে, স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে, এগুলি মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপার যেটা, সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি, আমরা জানি না, আরম্ভ করছেন, তার উপরে ডিপেন্ড করবে কবে যাবে। তবে আমি মনে করি এমন মানুষ সরকারে থাকা উচিত যাদের সাথে মানুষের কানেক্টিভিটি আছে। আইদার দ্যাট কুড বি পলিটিশিয়ান, সমাজে গ্রহণযোগ্য, অর সামাজিক জায়গা থেকেও যদি আসে, যাদের সমাজে অবস্থান আছে, মানুষ যাদেরকে চিনে। বিকজ সিইও টাইপরা ভালো, অফকোর্স সিইও টাইপ যারা থাকেন, আমি কাউকে ছোট করছি না, তবে ব্যুরোক্রেটিক বা সিইও যারা থাকেন, ওনাদের সাথে সাধারণ মানুষ, ওনাদের যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া, সেটাতে একটা হার্শনেস থাকে। সেই হার্শনেসকে মিটিগেট, কমিয়ে আনার জন্যই পলিটিশিয়ানের দরকার হয়। পলিটিশিয়ান সেই হার্শনেসটাকে মিটে। আজকে গার্মেন্টস গন্ডগোল, একটা শ্রমিক নেতা নাই যে তাদের সাথে যে কথা ফেল করুন, নো প্রবলেম, ফেল করুন। আমরা যখন জেলখানায় ছিলাম তখন জেলের রায়টের মতো হচ্ছিল। শেখ হাসিনা ক্ষমতা থেকে যাওয়ার পরে জেলার এসে আমাকে অ্যানি চৌধুরী আর আমিনুলকে নিয়ে গেছে, পার্থ ভাই আপনারা থামান, আপনারা নিচে যান, আপনারা কথা বলেন, আপনারা, আমরা পাচ্ছি না, আমাদের কাছে বন্দুক লাঠি সবই আছে, আমরা পাচ্ছি না। তো আমরা কথা নট নেসেসারিলি দ্যাট উই উইল বি এবল টু হ্যান্ডেল দ্য প্রবলেম, বাট মানুষ চায় ফেল করলে আমরা ফেল করি। তো আমার মনে হয় এখনো আমরা চাই এই সরকারটা ভালো করুক। আমি ওরকম বলবো না যে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না, সেটা কোনো কথা হতে পারে না। এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আপনি এমন কোন আইন বানতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না। আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস করি, পলিটিশিয়ান, আমি আমার কথা বলছি না, আমাদেরকে কিন্তু আপনারা বিশ্বাস করতেই হবে। আমরা যারা রাজনীতি করি বা দেশে যদি ডেমোক্রেসি ফেরত আসে, আমরা যদি পার্লামেন্টে যাই, বিএনপি যদি কালকে ক্ষমতা যায়, আপনার সবাইকে গুড বুকে নিয়ে কিন্তু কাজ করতে হবে যদি আপনি সাস্টেইনেবল জিনিস চান। আর আপনারা যদি মনে করেন যে 100,000-এর পর আরেকশো, আসলেই যদি এই বিলিভ করেন, তাহলে আপনারা দল গঠন করেন, আপনারা আসেন, আপনারা রাজনীতি করেন, আপনারা দেখেন রাজনীতি কেমন, তাহলে বোঝা যাবে। আপনারাও যেমন এক ভোট আছে, বাংলাদেশের মানুষেরও এক ভোট আছে। আপনারা দল করেন, আপনারা ভালোভাবে করেন, সংগঠন করেন, তারপর আপনারা বুঝবেন যে রাজনীতি কি আর
একটা অ্যাক্টিভিজম মানে হঠাৎ করে একটা ঘটনা ঘটানো বা এটা সেটা কি, বাট এই ধরনের কথাবার্তা যখন আসে আমাদের পলিটিশিয়ানদের জন্য এই জিনিসটা একটু কষ্টকর হয়ে যায়, আমাদের কষ্ট লাগে, আমাদেরও অনেক স্যাক্রিফাইস আছে। হ্যাঁ, আপনারা মেচুর কাজ করেছেন, আপনারা ভালো করছেন, আপনারা সংবিধান পরিবর্তন করে আপনারা সবই করবেন, বাট আমরা সবাই, যে আমার এক বোন বলে যে বাংলাদেশের সবাই চায় এইটার সাথে জড়িত থাকতে, এটার সাথে আলাপ করতে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে। তো আমি মনে করি আমাদের সবারই উচিত যে যেই দুঃস্বপ্ন থেকে আমরা বের হয়ে আসছি, যেই রেজিম যেটা আমরা তো কোনোভাবেও চাই না যে এটা রেপিটিশন হোক, আর আমরা কোনোভাবেও চাই না যে এই সরকার ফেল করুক। সো আমরা we are here to help this government provided that the government feels that help is required. এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনার পক্ষে কিছু করোনা থাকলে উপদেষ্টা হয়েছেন কেন? কয়েকজন সমন্বয়কের কথাই একটা গভর্নমেন্ট হয়ে যাবে। কেউ বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে, কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে। এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না, সেটা কোনো কথা হতে পারে না। প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ। যত তাড়াতাড়ি পারেন একটা সংস্কার করে একটা নির্বাচন দেবেন। ক্ষমতাগুলো পুঞ্জীভূত হয়েছে কিছু রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে। জনগণ যারা আন্দোলন করেছিল তাদেরকে এখন বিভিন্ন রাজনৈতিক দলের সন্ত্রাসীরা ডাকায় বেড়ায়। তার মানে কিন্তু এখানে জনগণের হাত থেকে ক্ষমতাগুলো আস্তে আস্তে কিছু গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হচ্ছে, এবং এই কথাগুলো সামনে আসাটা জরুরি। গত 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে একটা ছেলে মারা গিয়েছে, এবং জাহাঙ্গীরনগরেও গণপিটুনিতে একজন ছাত্রলীগ নেতাকে মেরে ফেলা হয়েছে। যে এখনো পর্যন্ত দেশের মধ্যে যে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করা যাচ্ছে না, এবং আমাদের যে উপদেষ্টারা তারা মানে এরকম ওপেনলি, মানে আমার পক্ষে কিছু করার নেই, আপনার পক্ষে কিছু করোনা থাকলে উপদেষ্টা হয়েছেন কেন? যেই রিফর্মস গুলো প্রয়োজন তার জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন ততদিন তারা থাকবে। অবশ্যই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি, আমরা করব, কারণ কেউ বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে, কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে। এই যে একটা গভর্নমেন্ট ফর্ম হলো, কার ওপিনিয়নে কিভাবে ফর্ম হলো উই ডোন্ট নো। শুধুমাত্র আপনার কয়েকজন সমন্বয়কের কথাই একটা গভর্নমেন্ট হয়ে যাবে? আন্দোলনটা কি শুধু সমন্বয়করা করেছে? এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল, ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে, এইদিকে আবার মাইনরিটি, এইদিকে আপনার রাস্তায় নামছে, আবার গার্মেন্টস সেক্টর অস্থিরতা হচ্ছে। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই, এখন পর্যন্ত ফর্মাল কোনো ডিসকাশন নেই। 1.5 মাস হয়ে যাচ্ছে। শেখ হাসিনার পলায়ন এবং পতনের 45 দিন পূর্ণ হলো। এর মধ্যে আমরা ঠিক বুঝতে পারছি না দেশে কয়টা সরকার আছে। একটা সরকার শপথ গ্রহণ করেছে 8 তারিখ আগস্ট মাসের, কিন্তু পাশাপাশি আরও অনেক সরকার চলছে, কতগুলি ঘোষিত, কতগুলি অঘোষিত। আপনারা জানেন আন্তর্জাতিক আইনকে কি আইন বলা হবে? এই প্রশ্ন তুলেছিলেন 19বিংশ শতাব্দীর একজন ব্রিটিশ পণ্ডিত জন অস্টিন। উনি বলতেন আন্তর্জাতিক আইন কোনো আইন নয়, কারণ এটা প্রয়োগ করার জন্য কোনো সরকার নেই। তো দেশে যদি আমাদের সংবিধান বলবৎ থাকে, সংবিধানের মূল কথা হচ্ছে জনগণের মৌলিক অধিকার, এবং সেই মৌলিক অধিকার সংরক্ষণ এবং প্রয়োগের জন্যে, বাস্তবায়নের জন্যে জনগণের সরকার নিয়োগ করে। তা আমাদের যে কয়টি সরকার আছে এটা বলা একটু মুশকিল হচ্ছে। যেমন আমরা এটাকে অভ্যুত্থান বলবো, গণ অভ্যুত্থান বলবো না বিপ্লব বলবো, এই নিয়ে একটা তর্ক আছে। আপনি যদি এটাকে গণ অভ্যুত্থান বলেন, এই গণ অভ্যুত্থানের ফলে এই সরকার গঠিত হয়েছে, তাহলে এই সরকার জনগণের ইচ্ছে বাস্তবায়ন করবে না জনগণের ইচ্ছের বিরুদ্ধে যাবে? এটা হচ্ছে এই সরকারের বৈধতার মাপকাঠি। এখন ধরুন এই বিপ্লবের সাথে কতগুলি উপপ্লব তৈরি হয়েছে, উপবিপ্লব বলতে পারেন। দেখা যাচ্ছে নানা জায়গায় জাতীয় সঙ্গীত বদলাবার স্লোগান দেওয়া হচ্ছে। এই বিপ্লবের এইটাকে ঘোষণা ছিল, জনগণের আকাঙ্ক্ষা ছিল গত স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বিচার বহির্ভূত হত্যা সহ বিশেষ করে জুলাই অভ্যুত্থানের আগে যে ব্যাপক লোকহত্যার আয়োজন করেছিল তার বিরুদ্ধে মানুষের খুশিটা বিক্ষোভ, এবং গত অন্তত 15 বছরের স্বৈর শাসনের বিরুদ্ধে মানুষের বিক্ষোভের কারণটা কি ছিল? মানুষ এই স্বৈর শাসনের নাগপাশ থেকে মুক্তি চেয়েছিল নিজেদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য। কিন্তু গত 45 দিনে আমরা দেখতে পাচ্ছি নানা জায়গায় বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলা হচ্ছে। এটিকে সংগঠিত হামলা নাকি দুর্ঘটনার মতো হামলা? যেমন ধরেন শুধুমাত্র যে হিন্দু ধর্মদের প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে তা নয়, ইসলাম ধর্মীয় নানা প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে, যেমন মাজারগুলির উপর হামলা হচ্ছে। এই দেশে গত 18 বছরে বা তারও বেশি সময় ধরে যে ইসলাম ধর্ম প্রচার হয়েছে তাতে এই দেশের সুফি আউলিয়া এবং দরবেশদের একটা বড় ভূমিকা ছিল, এবং সুফি আউলিয়া দরবেশদের সুনামকে অপব্যবহার করে অনেক মাজার ব্যবসা হয়েছে, এটাও সত্য। কিন্তু তারপরেও চট্টগ্রামের মায়েজ ভান্ডারের মতো
দরবার শরীফেও হামলা হয়েছে। আমাদের যে সমস্ত বিদেশি বন্ধু এই দরবার শরীফের ঐতিহ্যের উপরে গবেষণা করে, তার সুফি ঐতিহ্যের উপর গবেষণা করে যারা পিএইচডি পোস্ট ডক অর্জন করেছেন, তারা কেউ কেউ ফোন করে আমাদেরকে কাঁদছেন এর উপর হামলা দেখে। আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের লক্ষ্য কি এই ছিল যে মাজার উচ্ছেদ করার জন্য আমরা আন্দোলন করেছি? আমরা আন্দোলন করেছি অত্যাচার, অবিচার, অপশাসন, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে। আমরা যদি এদেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করতে না পারি, এই সরকার যদি না পারেন, তাহলে তাদেরকেও চলে যেতে হবে। শুধুমাত্র বিদেশি কয়েক বিলিয়ন সাহায্য পেলে আমরা বিদেশি সাহায্যের বন্যায় ভেসে যাচ্ছি এমন মনে করার কোনো কারণ নেই। দেশের অর্থনীতিকে পুনরায় সচল করতে হবে। দেশের অর্থনীতির যে প্রাণ শক্তি যারা কৃষকেরা, আজকে কৃষকের পক্ষে কথা বলার মতো কোনো রাজনৈতিক দলই দেখি না। আমার বক্তব্য শুধু এই 45 দিনের সরকারের প্রতি নয়, এই সরকার যে কতদিন থাকবে সে ব্যাপারে আপনারা কি কিছু জানেন? আমি তো অন্তত জানি না। তারা বলছে সংস্কার করতে আমাদের যতদিন লাগবে আমরা ততদিন থাকবো। আজকে সংস্কার করতে যদি তাদের আরো 15 বছর লাগে, তাহলে কি তাদেরকে 15 বছর থাকতে দেবেন আপনারা? তাহলে তাদের বলা উচিত এই সংস্কার করতে কত দূর লাগে। আপনারা নাজিম হিকমতের কবিতা জানেন, 20 শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। এবং এই সমস্ত সরকারকে মানুষ বড় জোর 1 বছর সহ্য করে, এর বেশি করে না। কারণ মানুষ তার লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। সরকার হচ্ছে আমার অধিকার বাস্তবায়নের গ্যারান্টি। যদি 19 শতাব্দীতে আন্তর্জাতিক আইনকে আইন বলা হতো না, অন্তত অনেক মনীষী বলতেন না, কারণ এই আইন বাস্তবায়নের কোনো শক্তি নেই। আমাদের অধিকার রক্ষা করার শক্তি যদি বর্তমান সরকারের না থাকে, বা তার সাথে যে অন্যান্য উপসরকার আছে, অঘোষিত সরকার আছে, তারা যদি এটা বাস্তবায়িত হতে না দিয়ে থাকে, সেটা মালিকদের হতে পারে, এটা সেনাবাহিনীর হতে পারে, এটা অন্যান্য বিভিন্ন রকমের প্রাইভেট বাহিনীর হতে পারে, তাহলে এই সরকার কিন্তু যে ম্যান্ডেট দাবি করছেন সেই ম্যান্ডেট বেশি দিন থাকবে না। আমাদের গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করার প্রয়োজন কেন দেখা দিল? আপনি যদি সংগঠিত না হন, নিজের অধিকার যদি নিজে বাস্তবায়নের জন্য নিজের পায়ে না দাঁড়ান, আপনার অধিকার কেউ বাস্তবায়িত করে দেবে না। সেটা সরকার নয়, রাজনৈতিক দল নয়, কোনো শক্তি আপনাকে করবে না যদি আপনি নিজেই নিজের কান্না না কাঁদেন। আমরা মনে করি, আমাদের বন্ধুরা বলেছেন এই সংগ্রাম দীর্ঘস্থায়ী হবে, শুধুমাত্র এই অস্থায়ী সরকারের জন্য না, এরপরে গণতান্ত্রিক সরকারের জন্য আমরা যে সমস্ত বিধান পৃথিবীতে জানি তা হচ্ছে নির্বাচন। কিন্তু আমরা জানি সকলের জন্য সমান সুযোগ যদি সৃষ্টি করা না হয়, সেই নির্বাচন কখনোই গণতান্ত্রিক হয় না। আমরা দুটো কথা স্পষ্ট করে বলতে চাই, আপনারা পরিষ্কার বলেছেন, উন্নয়নের মাপকাঠি হবে শ্রমিকের ন্যূনতম মজুরি কত সেটা দিয়ে, মাথাপিছু গড় পর্দা আয় কত এটা দিয়ে অর্থনীতিবিদরা বলে থাকেন। বর্তমান সরকারের প্রতিনিধিরাও তাই বলবেন। আগের শেখ হাসিনা আমাদের সরকারের দেশের উন্নতির মাপকাঠি দিয়েছিল, মাথাপিছু আয় বেড়ে আমাদের $2500, $2700 হয়েছে সেটাই। কিন্তু সেই মাপ যে প্রতারণামূলক, সেটা আমাদের সবচেয়ে কম বেতন যে শ্রমিক পায়, আমাদের কৃষক যে তার পণ্যের দাম পায় না, তার মজুরি এবং আয় তুলনা করলে বোঝা যায় এটা কত বেশি মিথ্যা কথা। এখন আমরা বলবো শ্রমিকদেরকে সংগ্রাম করতে হয়েছে 25,000 টাকা বর্তমান বাজার দরে তার ন্যূনতম মজুরির জন্য। সেটা বাস্তবায়ন না করে নানা ছল চাতুরি করে তাকে 12,500-এ আনা হয়েছে। চা শ্রমিকদের আন্দোলনের কথা আপনারা জানেন, তাদের কত টাকা বেতন দেওয়া হয়, এবং তাদের যে মাসে কিছু চাল দেওয়া হয় 25 কেজি, বলে সেইটাও বেতনের সাথে যোগ করলেও তাদের বেতন মাসে 10-11,000 টাকার বেশি হয় না। তাহলে এই বিপুল বৈষম্যমূলক সমাজে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন কিভাবে? গণতন্ত্রটা একটা মেকি কথা। যদি সবার জন্য সমান সুযোগ না থাকে, আমি সবাইকে যান্ত্রিকভাবে সমান করার কথা বলছি না, সবার প্রাপ্য সুযোগ সমান দিতে হবে। সবার ছেলে মেয়েদের লেখাপড়া করার সুযোগ, সবার স্বাস্থ্য সুবিধা পাওয়ার সুযোগ, এবং জীবনের গ্যারান্টির সুযোগ যেটা সংবিধানে দেওয়া মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত, সেটা না থাকলে হবে না। তা আমাদের দাবি হচ্ছে, গণতান্ত্রিক অধিকার কমিটির দাবি হবে এই সংগ্রাম চলতে থাকবে আমাদের প্রত্যেকটা অধিকার আদায় করার জন্য। সেটার জন্য আমি আহ্বান জানাবো, আজকে শুধু মিছিলে যোগ দেবেন না, আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো। আজকের এই সভায় আমাদের শেষ সভা নয়, এটা দিয়ে আজকে শুরু হলো। আমাদের এখন সময় শেষ হয়েছে। আমি লম্বা বক্তৃতা না দিয়ে শুধু এই কথা আপনাদের স্মরণ করিয়ে দেই, বর্তমান সরকার তাদের কর্মসূচি রোড ম্যাপ এখনো ঘোষণা করেনি। এই যে ডক্টর হারুন হোসেন যেমন বললেন, এই 45 দিন গিয়েছে, তারা স্কুল কলেজ খোলার ব্যবস্থা সম্পূর্ণভাবে করতে পারেননি, এবং তাদের অনেক সিদ্ধান্ত বিতর্কমূলক, যেমন কোনো পরীক্ষা বা কোনো রকমের ব্যবস্থা না করে ছাত্রদের কারো দাবির মুখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছাড়াই তাদেরকে সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত, অনেকগুলো সিদ্ধান্ত বিতর্কিত হচ্ছে। একটা সমস্যা কি জানেন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আর এই গভর্নমেন্টের মধ্যে একটা বিরাট পার্থক্য। পলিটিক্যাল গভর্নমেন্টের এজেন্ডা নিয়ে আসে। শেখ হাসিনা যখন নির্বাচনে জিতছে, সে তার বাপকে প্রতিষ্ঠা করবে, সে এই এজেন্ডা নিয়ে আসছিল, চেতনা প্রতিষ্ঠার এজেন্ডা নিয়ে আসছিল। বাগাড়ম্বর দিয়ে দেশ চলে না ভাই। আমি প্রথম দিনই বলছিলাম, 8 তারিখে বলছি এই টিম দেখে, এই টিম দেখার পর 8 তারিখে হয়েছে, 9 তারিখে আমি কন্টেন্ট করেছিলাম যে পিকনিক করতে আসেন নাই, দেশ চালাইতে আসছেন। আমার ধারণা ওনারা পিকনিক করার যোগ্যটা, পিকনিক করতে গেলে আলো বাজাই দেবো, দেখবেন 3 জন খাইছে আর 2 জন খায় নাই। আমি যখন প্রথম দেখলাম এই যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করছে, আমি এরকম আনহ্যাপি হয়েছি।
আমার কাছে এটা মাজা ভাঙা একটি মনে হয়েছিল। এখন যদি একটি ভালো করে, আমার যে খুশি আর কেউ হবে না। এবং এটা আমি শুরুর দিনই বলেছি, যেদিন একটা টিমটা যেদিন শপথ দেয় ওই দিন আমি নিউজ 24 বলেছিলাম, আমি ওই শপথ দিচ্ছে তখন মন্তব্য চাচ্ছে, আমি বলছি এই টিম আমার পছন্দ হয় না ভাই, এই টিম আমার কাছে মনে হয় না এরা খুব ভালো করবে। এবং তখন বলেছি, আমি মানে খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে আমার আশঙ্কাগুলি যেন সত্য হচ্ছে। আমার আশঙ্কা মিথ্যা হলে, ভুল হলে আমি খুশি হতাম, কিন্তু আমি খুশি হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু খুব একটা পারতেছি না। কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে একটা সরকার হয়েছে, এই সরকার গঠনই করা হয়েছে কোটার মাধ্যমে, একদম সিম্পলি কোটার মাধ্যমে। এনজিও কোটা, ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের কোটা, চট্টগ্রামের কোটা, গ্রামীণ ফোনের কোটা, গ্রামীণের কোটা, এই তো কোটা। এবং পাওয়া না কোনো আপত্তি ছিল না যদি সে লোকগুলি ক্যাপেবল হতো। আমার কাছে এখন পর্যন্ত তাদেরকে খুব ক্যাপেবল মনে হচ্ছে না। যদি শেষ পর্যন্ত খেলায় জিতে, ভালো, হাততালি দেবো, খুশি হবো, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো নমুনা কিন্তু আমি দেখতেছি না। একটা সমস্যা কি জানেন, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আর এই গভর্নমেন্টের মধ্যে একটা বিরাট পার্থক্য। পলিটিক্যাল গভর্নমেন্টের এজেন্ডা নিয়ে আসে। শেখ হাসিনা যখন নির্বাচনে জিতছে, সে তার বাপকে প্রতিষ্ঠা করবে, সে এই এজেন্ডা নিয়ে আসছিল, চেতনা প্রতিষ্ঠার এজেন্ডা নিয়ে আসছিল। কিন্তু এই গভর্নমেন্ট কোনো এজেন্ডা নিয়ে আসে নাই, বরং যে এই গভর্নমেন্টকে এই দেশের আপামর জনসাধারণের প্রত্যেকটা মানুষের এজেন্ডাকে ধারণ করতে হচ্ছে। আপনি কি চান, আমি কি চাই, উনি কি চান, যদি সবাইকে লিখতে বলেন যে আপনার 10টা করে চাহিদা লেখেন, দেখবেন 10টার মধ্যে প্রত্যেকের সঙ্গে 2টা থেকে 3টা বেশি মিলবে না। অথচ আমাদের এই প্রত্যেকের চাহিদা মেটাবেন, এই প্রত্যাশা আমাদের সবার মধ্যে আছে। এই প্রত্যাশাকে গিয়ে এই গভর্নমেন্ট ধারণ করা দূরের কথা ভাই, ওনারা কি উপলব্ধি করতে পারেন যে এতগুলি চাহিদা আমাদেরকে ঘিরে হচ্ছে? আমার কাছে মনে হয় নাই, আমার কাছে আদৌ মনে হয় নাই। তো এটা নিয়ে বলতে গেলে আবার নানা রকম বলে, অনেকে বলে হ্যাঁ 2 দিন গেল না এখনো তুমি সমালোচনা করো। ভাই আমি সমালোচনা কেন করি? করিয়াই করার দরকার বলে করি। আমাদের প্রধান উপদেষ্টা খুব ভালো মানুষ, উনি বলেছেন যে আপনারা বেশি বেশি করে সমালোচনা করেন। হয়তো ওনার কথাটা মানার জন্য করি, মাইনা করি, তা সহ্য হয় না কেন ভাই? নাকি খালি বলার জন্য বলেন যে সমালোচনা করেন, কিন্তু করলে কিন্তু সহ্য করবো না? ভাই এই আলাপ করে তো কোনো লাভ নাই। একটা কথা মাথায় রাখতে হবে, আপনি এখানে আসছেন, আপনাকে কেউ হাতে ধরে হাতে পায়ে ধরে আনে নাই, আপনি দায়িত্ব নিয়ে আসছেন, আপনি বুঝেন নাই আপনাকে কি করতে হবে। এখানে উমামার কথাটা বললেন, আমি উমামাকে স্যালুট জানাই যে আপনাকে বুঝতে হবে, আপনাকে পায়ে ধরেন নাই, জানবেন না ভাই, বিদায় নেন না, কেউ যাবে না। অবসর প্রাপ্তির পর যখন কেউ পুরস্কার পায় সে নড়তে চায় না। এখানে অবসরপ্রাপ্ত লোককে আইনে পুরস্কৃত করা হয়েছে, ঝিমায়, বাসায় ঝিমাই, তো এখন সচিবালয়ে এসে ঝিমাচ্ছে। দিস ইজ দ্য পয়েন্ট। আমি আপনাকে একটা কথা বলি, দেখেন একটা সিম্পল একটা উদাহরণ দিয়ে বলি। আপনারা 5 জন এডিশনাল সেক্রেটারিকে নিয়ে আসলেন এখানে, কি বলে নিয়ে আসলেন? একদা বঞ্চিত হয়েছিল, তারপরে রিটায়ারমেন্টে চলে গেছে। কবে রিটায়ারমেন্টে গেছে? 2014 সালে। তারপরে চলে গেছে 10 বছর। মেবি দে আর ভেরি ট্যালেন্ট, আমি অস্বীকার করি না। আপনারা ভাবেন তো, আপনার বাসায় একটা BMW গাড়ি আছে আপনার গ্যারেজের মধ্যে, 10 বছর চালান না। আজকে আপনার চিটাগাং যাওয়া দরকার, আপনি কি টয় ট্রেনে বেরোবেন না BMW নিয়ে বেরোবেন? সোজা হিসাব ভাই, এটা তো 10 বছর চলে না, 10 বছর স্টার্টই দেওয়া হয় নাই। এর মধ্যে রিটায়ারমেন্টে যাইয়া, রিটায়ারমেন্টে টাকা পয়সা পাইয়া, মোটামুটি বাসায় শুয়ে পয়সা নাতি নাতিদের সঙ্গে খেলাধুলা করে সময় ওনার কাটছে। উনি আইসা একটা হুঙ্কার দিলেন যে 15 দিনের মধ্যে সবাইকে, আনার পরে প্রথম বাংলা সচিব, তারপরে বাংলা সিনিয়র সচিব, আইসা উনি হুঙ্কার দিলেন 15 দিনের মধ্যে সবাইকে হিসাব দিতে হবে। আজকে 17তম দিন চলছে, আজকে 17তম দিন চলছে। হিসাব কেউ দিছে? উনি নিজে দিছেন? কোন সচিব দিছে? কেউ দিছে? তো এই সমস্ত ভাই ফালতু আলাপ। হিসাব তবে আমরা বুঝছি, আমাদের বাসায় একটা ক্যালেন্ডার আছে, আমি ওই দিনের 3 তারিখে ডাক দিয়ে রাখছিলাম, দেখি 15 দিন পরে কি হয়, হয়েছে কিছু? তো এইগুলো হলো বাগাড়ম্বর। বাগাড়ম্বর দিয়ে দেশ চলে না ভাই। আমি প্রথম দিনই বলছিলাম, 8 তারিখে বলছি এই টিম দেখে, এই টিম দেখার পর 8 তারিখে হয়েছে, 9 তারিখে আমি কন্টেন্ট করেছিলাম যে পিকনিক করতে আসেন নাই, দেশ চালাইতে আসছেন। আমার ধারণা ওনারা পিকনিক করার যোগ্যটা। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন, ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন কি বলতেছেন আপনারা। সরকার নামানো আর সরকার চালানো এক কথা নয়, এমনই বক্তব্য দিয়েছে আন্দালিব পার্থ। আন্দালিব পার্থ যে বক্তব্য দিয়েছে সেটার সঙ্গে আমি 100% একমত। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই দেশের যে বর্তমান অবস্থা, বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি, তা থেকে মনে হচ্ছে না যে আপনাদের যে দেশ আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার কি করছে? কোনো পদক্ষেপ তো নিতে দেখছি না তাকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী,
আপনারা আপনাদের একান্ত মতামত কমেন্ট করবেন, আপনারা কি বলতে চান। আন্দালি পার্থ এবং ভিপি নূর যে সমস্ত বক্তব্য দিল সেটা নিয়ে আপনাদের মতামত কি, আপনারা কি বলতে চান, কি বলবেন আসলে? সত্যিকার অর্থে কি আপনাদের মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাতে ব্যর্থ, নাকি তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে, পায়তারা করা হচ্ছে? আপনারা কি ভাবছেন জানাবেন আপনাদের ওপিনিয়ন, ব্যক্তিগত মতামত, অভিমত। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।